দর্শক, আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি হিসাবে আছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। উজ্জ্বল ভাই, আপনাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে মুহূর্তে ভিডিওতে কথা বলছি তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা কি বলবো যে অশেষ নিয়ামত, অর্থাৎ বৃষ্টি টিপটিপ করে পড়ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সময় একদম সবুজে সমারোহ, আর পেছনে আমাদের একটা আইকনিক ভিউ। আপনার প্রতিষ্ঠান এটি। আমরা যদি একদম এখন থেকে একটা বছর আগে ফিরে যাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কোন প্রেক্ষাপটে বা কোন জায়গা থেকে আপনি একদম নিজেকে পুরোপুরি এই আন্দোলন সংগ্রামে নিজেকে জড়িয়ে ফেললেন বা যুক্ত করলেন। আমার জায়গা থেকে আমি যেটা করেছিলাম যে আন্দোলনটা আসলে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় একটা তাদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চাই আর কি। তো সেই জায়গা থেকে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব কর্মসূচি দিচ্ছে আমাদের এখানে আসলে একটু ব্যতিক্রমী কর্মসূচি হচ্ছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে অনেক কর্মসূচি করতেছে অবস্থানগত জায়গার কারণে আমাদের এখানে সেই কর্মসূচিগুলো করা সম্ভব হচ্ছে না। তো সেই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে স্বাতন্ত্র কর্মসূচি শিক্ষার্থীরা করছে। আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমন্বয় করেছেন, আরিফ সোহেল কিংবা আব্দুর রশিদ জিতু, জাহিদুল ইসলাম, হাসিব জামান কিংবা তহিদ মোহাম্মদ সিয়াম যারাই ছিলেন, ছাত্র ইউনিয়নের এক অংশের এক সভাপতি আলিফ মাহমুদ ছিলেন। তো ওনাদের সাথে আসলে আমি সবসময় সমন্বয় করে, আমরা এই কয়েকজন মিলে সমন্বয় করেই আসলে কর্মসূচিগুলো ঠিক করতাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে কী কর্মসূচি করতে পারে। তো সেই জায়গা থেকে আন্দোলন চলতে চলতে একটা পর্যায়ে আসলে মানে আমার দায়িত্বশীলতার জায়গা থেকে আমি সব পক্ষের সাথেই যোগাযোগটা মেনটেন করতাম। তো একটা পর্যায়ে আমি ছাত্রলীগের সাথেও যোগাযোগটা মেনটেন করি যে আসলে ছাত্রলীগের অবস্থান কি আন্দোলন আসলে কি করতে চায় তারা, তাদের জি আন্দোলন সম্পর্কে তাদের অবস্থান কি, কিংবা এই আন্দোলনের পক্ষে তারা দাঁড়াবে কিনা কিংবা আন্দোলনের বিপক্ষে দাঁড়াবে, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমি আলোচনা করতাম, যাতে আন্দোলনকারীদেরকে আমি এই বিষয়গুলো পৌঁছে দিলে হয়তো আমাদের জন্য আরও ডিসিশন নিতে সহজ হবে। তো সেই জায়গা থেকে প্রথমত ছাত্রলীগ আন্দোলনের পক্ষেই অবস্থান নিয়েছিল প্রথম কয়েকদিন, কিন্তু একটা পর্যায়ে আন্দোলনটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যারা পোস্টেড ছিলেন এদের মধ্যেও অনেকে আন্দোলনে অংশগ্রহণ করছে। যেমন আমি যে আব্দুর রশিদ জিতুর কথা বললাম, সেও আন্দোলনে একদম সক্রিয় অংশগ্রহণ করছে। সে ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল, তারপরেও সে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করছে। তো সেই জায়গা থেকে আন্দোলন যখন 7-8 দিন মানে আন্দোলন চলে এই বিশ্ববিদ্যালয়, তো তখন একটা পরিস্থিতি তখন একটু ভিন্ন হয় আর কি। আস্তে আস্তে ছাত্রলীগের মধ্যেও একটা ভীতি সঞ্চার হয় যে এই আন্দোলনটা কোন দিকে যাচ্ছে কিংবা কী করতেছে, কারা অবস্থান নিচ্ছে, এত মানুষ কারা আসতেছে। তো সেই জায়গা থেকে সমন্বয়কদেরও একটু তাদের একটু হুমকি তৈরি হয় তাদের জীবনের জন্য, কিংবা তারাও একটু নিজেদের যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তাদের যে রুম ছিল সেখানেও তারা থাকতে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল না। সবাই সবার মতো করে বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছিল। আমার রুমেও আরিফ সোহেল সহ কয়েকজন সমন্বয়ক কয়েক রাত আমার রুমে অবস্থান করছে, কারণ আমার রুমটা একটু সেফ মনে করতো তারা, যে অন্য রুমগুলোতে কিছু হলেও সাংবাদিক সমিতির সভাপতি যেহেতু আমি ছিলাম, আমার রুমে আসলে ছাত্রলীগ এসে ওভাবে কিছু করতে পারবে না। তো সেই জায়গা থেকে অনেকে আমার রুমে অবস্থান নিয়েছিল। এবং একটা পর্যায়ে আন্দোলন চলতে চলতে যখন 15 জুলাই আসে, তো 15 জুলাই আসলে 15 জুলাই সন্ধ্যায় আমরা একটা আভাস পাচ্ছিলাম যে ছাত্রলীগের মধ্য থেকে আমরা খবর পাচ্ছিলাম যে ছাত্রলীগ আজকে আমাদের এখানকার যে কর্মসূচি আছে এই কর্মসূচিতে হামলা চালাতে পারে। তো সেই জায়গা থেকে আমরা এই খবরগুলো এই আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছেও পৌঁছে দিই, এবং আমি সহ যারা আন্দোলনের মূল সমন্বয় ছিল, যারা ক্যামেরার সামনে ছিল, আমরা তো ক্যামেরার পিছনেই ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা সবাই মিলে ঠিক করি যে যেভাবে হোক আমরা কর্মসূচি করব। কিন্তু কর্মসূচিটা 15 জুলাই সন্ধ্যা 7টায় ঘোষণা করা হয় প্রথম। পরবর্তীতে যখন আমরা জানতে পারি যে ছাত্রলীগের হামলার শঙ্কা আছে, তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাহলে আমাদেরকে কর্মসূচিটা দিনের আলোতে নিয়ে আসতে হবে। কারণ রাতের অন্ধকারে হইলে, 7টা মানে সন্ধ্যার পরে হইলে তখন শিক্ষার্থীদের জন্য রিস্কটা একটু বেশি থাকে। সেই জায়গা থেকে আমরা মনে করলাম যে কর্মসূচিটা একটু আগানো দরকার। আমরা কর্মসূচিটা একটু আগায় নিয়ে আসলাম, আগায় দিনের আলোতেই শুরু করলাম। কর্মসূচি শুরু হলো। কর্মসূচি ওই দিন আমাদের বিক্ষোভ মিছিল ছিল। তো বিক্ষোভ মিছিলটা তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো ঘুরে আমরা যখন এই শহীদ মিনারের পাশেই যখন আসে, শহীদ মিনারের পূর্ব পাশে যখন মিছিলটা আসে, তখনই আমরা জানতে পারি যে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন আছে, প্রশাসনিক ভবনের সামনের দিকে অবস্থান নিয়ে আছে, যে মিছিলটা এদিক দিকে যাওয়ার পথে তারা আক্রমণ করবে।
তো তখন হচ্ছে আমরা ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা তাহলে মিছিলটা নিয়ে আমাদের যে বঙ্গবন্ধু মানে পদার্থবিজ্ঞান ভবন, পদার্থবিজ্ঞান বিভাগের যে ভবন এবং বঙ্গবন্ধু হল সংলগ্ন যে সড়ক, আমরা এই পাশ দিয়ে মিছিলটা নিয়ে যাব, যেহেতু ওই পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছে। তো সেই জায়গা থেকে আমরা আলোচনা করে মিছিলটা এদিকে গেল এবং আমি হচ্ছে ওই সময় ব্যক্তিগতভাবে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে আমি বললাম, ওই সময় সিয়ামকে বললাম এবং আহসান লাবিব ছিল, এরাও আন্দোলনে খুব ভূমিকা রাখছে, তাদেরকে এবং আরিফ সোহেল জিতু সবাইকে ডেকে আমি বললাম যে যারা প্রধান সমন্বয়ক আছে আন্দোলনকে, তাদেরকে আসলে সামনে পেছনে ভাগ হয়ে দাঁড়াইতে হবে মিছিলে, কেননা ছাত্রলীগ সামনে থেকে হামলা করতে পারে আবার পেছন থেকে হামলা করতে পারে, দুই দিক থেকেই একটা রিস্ক থাকেই। তো সেই জায়গা থেকে তারা পরামর্শ অনুযায়ী তারা হচ্ছে একটা গ্রুপ সামনে থাকে আর একটা গ্রুপ পেছনে, এবং আমরা সাংবাদিকরা একদম মিছিলটার সামনে একদল ছিলাম আর পেছনে একদল, আমরাও ভাগ হয়ে যাই। গিয়ে মোটামুটি মিছিলটা যখন আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যে মোড়টা, সামনে যে মোড়টাতে পৌঁছায় এবং ওই মোড়টা থেকে যখন একটু সামনে যায়, মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং হচ্ছে আমাদের যে বটতলার মাঝামাঝি ওই জায়গাটায় যখনই পৌঁছায় তখনই হচ্ছে ছাত্রলীগ একদম মিছিল নিয়ে এসে অতর্কিত হামলা করে। তারা হচ্ছে দূর থেকেই ইট পাটকেল নিক্ষেপ করতে করতেই আসে এবং তাদের হাতে দেশীয় অস্ত্রও ছিল, হাতুড়ি, রড সহ, জিআই পাইপ, এমনকি অনেকের হাতে বড় বড় বাঁশও ছিল। তো সবাই একদমই, ওই জায়গাটা একটু অন্ধকার ছিল, ওখানেই সবাই আন্দোলনকারীদের উপরে তারা হামলা করে। হামলার একটা পর্যায়ে আসলে অনেক আন্দোলনকারী ওখানেই আহত হয়ে যায়। আমাদের নারী শিক্ষার্থী যারা ছিলেন তাদের উপরও ছাত্রলীগ হামলা করে এবং মানে আমার এই আন্দোলনে আসলে সবচেয়ে বেশি আমরা যেটা দেখেছি যে নারী শিক্ষার্থীদের উপর একেবারে ন্যাক্কারজনকভাবে ছাত্রলীগ মানে নিষিদ্ধ ঘোষিত মানে তখনকার ছাত্রলীগ এবং একই সঙ্গে পুলিশের যৌথ বাহিনী সরাসরি হামলা করেছে, পিটিয়েছে। জি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটেই যদি বলি, ওই দিন রাতে আসলে আমার নিজের চোখের সামনেই ছাত্রলীগের একটা হলের মানে তৎকালীন ছাত্রলীগের যে কমিটি ছিল এই বিশ্ববিদ্যালয়ে, ওই একটা মানে কমিটির সহসভাপতি, উনি শহীদ রফিক জব্বার হলে থাকতেন একজন, তিনি হচ্ছে আমার সামনেই এই আন্দোলনকারী একজন শিক্ষার্থীকে একদম সরাসরি গায়ে হাত তুলেন। মানে মবটা, ছাত্রলীগের মিছিলটা এসে তো আন্দোলনকারীদের উপর হামলা করছে, ওখানে অনেক নারী শিক্ষার্থী আহত হয়েছেন। এরপরেও যখন নারী শিক্ষার্থীরা ওখানে রাস্তার উপরেই বসে যায়, তারা যে আমরা কোনোভাবে এখান থেকে সরবো না, আমাদের উপর কেন হামলা হলো তার বিচার করতে হবে। তো এই হচ্ছে যখন অবস্থা, আমি এর আগে থেকেই মানে যখনই আমি হামলার খবরটা পাই, আমি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক আলমগীর কবির স্যারকে ফোন দিই যে স্যার, ছাত্রলীগ মানে শিক্ষার্থীদের তো মিছিলে ছাত্রলীগের হামলার আশঙ্কা আছে, আমরা এরকম একটা খবর পেয়েছি ছাত্রলীগ হামলা করতে পারে, আপনাদের একটু প্রস্তুতি রাখা দরকার, কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনার বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে। তো সেই জায়গা থেকে আমি ওনাকে জানাই, উনি কোনোভাবেই মানে ওইভাবে কোনো তৎপরতা দেখান নাই। তো এরপরে আমি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ছিলেন তৎকালীন অধ্যাপক নুরুল আলম স্যারকেও আমি ফোন দিই যে স্যার, এখানে শিক্ষার্থীদের উপর হামলা হতে পারে, আপনি একটু প্রক্টোরিয়াল বডিকে প্রস্তুত থাকতে বলেন কিংবা এদিকে একটু পাঠান। কিন্তু ওনারা ওইভাবে কোনো তৎপরতা দেখান নাই। যখন হামলা হয়ে নারী শিক্ষার্থীরা রাস্তার উপর বসে গেল যে আমরা আমাদের বিচার করতে হবে, আমাদের উপর কেন হামলা হলো, তখন আরেক দফা ছাত্রলীগের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদেরকে ওখান থেকে চড়থাপ্পড় দিয়ে, একদম স্পষ্টত চড়থাপ্পড় দিয়ে আমার সামনেই তারা হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। তো তখন পর্যন্ত আমরা, এমনকি আমাদের কয়েকজন সাংবাদিকের উপরও তারা হামলা করে। আমরা যেহেতু ভিডিও করতেছিলাম, ওখানে আমাদের প্রেস ক্লাবের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের তৎকালীন সভাপতি মোসাদ্দিকুর রহমান, তার মাথায় বাঁশ দিয়ে একটা ছেলে আঘাত করে। তো এইগুলো যখন আমরা ভিডিও করতেছি, এর মধ্যেই হচ্ছে প্রক্টোরিয়াল টিম আসে একটা পর্যায়ে। তো অনেক পরে আর কি, তখন অনেক শিক্ষার্থী আহত হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আবার হচ্ছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তারা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়ে এই যে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের যে ভবনটা, এইদিকে নিয়ে আসে, পদার্থবিজ্ঞান বিভাগের ভবনটার দিকে নিয়ে আসলে ছাত্রলীগের আন্দোলনকারী তখন হচ্ছে একটু মুখোমুখি ক্লাস তৈরি হয়। তো ওই সময় আসলে আন্দোলনকারীরা বেশ বড় ভূমিকা রাখে, তারা ছাত্রলীগকে প্রতিহত করার জন্য তারা বেশ চেষ্টা করে। এমনকি একটা পর্যায়ে দেখা যায় যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আমাদের সিএসি এবং পরিবেশ বিজ্ঞানের যে ভবনটা, ওই ভবনে কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী আটকা পড়ে এবং
আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই ভবনে ঢুকে তাদেরকে মারধর করে এক পর্যায়ে মানে যতটুকু করা যায় তাদেরকে পরবর্তীতে ওখান থেকে বের করে দেয় তারা। এবং একটা পর্যায়ে হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরাও এদিক থেকে চলে যায়। তো যাওয়ার পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা আবার সবাই একত্রিত হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে অবস্থান নেয়। এবং অবস্থান নিয়ে এখানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয় যে আসলে আমরা এখন কি করতে পারি। তো ওইখানে আমরা কয়েকজন মিলে পরামর্শ করলাম যে এখন আমরা হচ্ছে উপাচার্যের বাসভবনে যাব। উপাচার্যের বাসভবনে গিয়ে আমরা মানে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনাটা ঘটছে এই ঘটনার আমরা বিচার চাইবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। যখন গেলেন তখন বিচার চাওয়ার ক্ষেত্রে তখন ওনাদের প্রশাসনিক ভূমিকাটা কি ছিল? জি, আমি ওই জায়গায় যাচ্ছি। বিচার যখন আমরা এই সিদ্ধান্ত নিয়ে সবাই এখান থেকে আবার আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্য বাসভবনের সামনে গেলেন। গিয়ে ওখানে অবস্থান নেওয়ার পরে বেশ আধা ঘন্টা পরে উপাচার্য স্যার বের হলেন। বের হওয়ার পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী জানানো হলো যে স্যার আমাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, আপনার এই হামলার ঘটনায় যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে সকল অছাত্র যারা আছে বিশ্ববিদ্যালয় মানে যারা সাবেক শিক্ষার্থী, ছাত্র তো শেষ হয়ে গেছেন তারপরেও হলে অবস্থান করতেছেন, তাদেরকে বিশ্ববিদ্যালয় আবাসিক হল থেকে বের করে দিতে হবে। তো এরকম কয়েক দফা দাবি প্রশাসনকে জানানো হয়। ওই সময় ভিসি স্যারের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যাররাও ছিলেন, এমনকি ভিসিপন্থী যেসব শিক্ষককে আমরা চিনি আর কি, আওয়ামীপন্থী তারাও ছিলেন স্যারের সাথে, এমনকি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যারা প্রভোস্টের দায়িত্বে আছেন তারাও ছিলেন। তো ভিসি স্যার এই দাবি দাওয়াগুলো জানার পরে উনি ওই আওয়ামীপন্থী শিক্ষকদের পরামর্শে উনি কিছুক্ষণ সময় চাইলেন যে আমি একটু সবার সাথে আলোচনা করে সময় নিয়ে আমি হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। অপেক্ষা করতে থাকি বাইরে এবং শিক্ষার্থীরাও প্রথম দফা যেহেতু হামলা হয়েছে সন্ধ্যায়, তো অনেকেই টায়ার্ড ছিলেন, শিক্ষার্থীরা অনেকে চলে গেছিলেন। ওই সময় আন্দোলনকারীর সংখ্যা প্রথমে অনেক বেশি থাকলেও পরে আস্তে আস্তে অনেক কমতে থাকে, সবাই খাওয়া দাওয়ার উদ্দেশ্যেও চলে যায় রাত হওয়ার কারণে। তো তারপরও বেশ কিছু আন্দোলনকারী ওখানে অবস্থান নিয়েছিল। তো সেই জায়গা থেকে অপেক্ষা করার একটা পর্যায়ে আমি যেটা জানতে পারি যে ছাত্রলীগের মানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে নেতাকর্মীরা এই বিশ্ববিদ্যালয়ে তখন ছিল, তো তারা হচ্ছে আবার আরেক দফা শিক্ষার্থীদের উপর হামলার পরিকল্পনা করতেছে। যেহেতু আমি বললাম যে সন্ধ্যায় পরবর্তীতে আন্দোলনকারীরা ঘুরে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে তাদেরকে কয়েকজনকে মারধর করে, তো সেই ক্ষোভের জায়গা থেকে তারা আরেক দফা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার পরিকল্পনা করতেছে। এই খবরটা যখন আমি পাই, তো সাথে সাথে হচ্ছে আমি ওই সময় আন্দোলনে যারা ভূমিকা রাখতেছিল তাদের সাথে আবার পরামর্শ করি যে আমরা তাহলে কী করতে পারি এখন। ওই সময় এর মধ্যে হচ্ছে কয়েকজন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছিল আগের দিনের আন্দোলনগুলোতে, এর মধ্যে আব্দুর রশিদ জিতু সহ কয়েকজন সন্ধ্যার হামলায় আহত হওয়ার কারণে হচ্ছে তারা ওখানে আর অবস্থান নিতে পারে নাই। তো বাকি যারা ছিল, তো আরিফ সোহেল, আমি কিংবা অন্যান্য যারা ছিল, আমরা মিলে হচ্ছে পরামর্শ করলাম যে আমরা তাহলে আসলে এখানে অবস্থান নিয়ে থাকবো। ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে আমরা উপাচার্যের বাসভবনের গেট খুলে ভেতরে ঢুকে আমরা ভেতর থেকে গেটটা আটকায় দিব, এরকম একটা সিদ্ধান্ত হইল। এবং আমরা হচ্ছে উপাচার্যের বাসভবনের ভেতরে অবস্থান নিব। তো ওখানে ছাত্রলীগ যদি গেট ভেঙে হামলা করে তাহলে হামলা করুক। ছাত্রলীগের ভেতরকারই বিভিন্ন সোর্স আর কি খবরটা দিচ্ছিল যে হামলা করবে তারা আরেক দফা, এবং হচ্ছে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে এলাকাগুলো আছে এখান থেকেও যে ছাত্রলীগ, যুবলীগ এবং কিছু স্বেচ্ছাসেবক লীগের যে নেতাকর্মীরা ছিল তাদেরকেও নিয়ে এসেছেন ভাড়া করেই। তো এখানে মূলত হচ্ছে দুইজন মানুষ সমন্বয় করেন। একজন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে পাথালিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ, এবং হচ্ছে এখানে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি জাহিদুল হক সময়। এই দুইটা মানুষই হচ্ছে বাইরের মানুষজনগুলোকে নিয়ে আসে, মানে আমাদের এখানকার ছাত্রলীগের সাথেই যোগাযোগ করে তারা নিয়ে আসে। তো একটা পর্যায়ে আমরা জানতে পারি যে বিশ্ববিদ্যালয়ের যে পেছন সাইডে যে গেরুয়ার অঞ্চলের যে গেটটা আছে ওই গেট দিয়ে হচ্ছে বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতেছে। আমি তখন ওই গেটে আমাদের যে সোর্স আছে তার কাছে ফোন দিয়ে আমি হচ্ছে তাকে জানাই যে বিশ্ববিদ্যালয়ের গেরুয়া গেট দিয়ে কেউ ঢুকতেছে কিনা কোনো বাইরের কোনো মানুষজন। তখন উনি একদম ভিডিও করেই আমাকে একটা ভিডিও পাঠান। আমরা যেটা দেখি যে মিনি ট্রাকে করে মানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা স্থানীয় এই অঞ্চলে তারা হচ্ছে ওই মিনি পিকআপে করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতেছেন। তো
তো এইটা দেখার পরপরই আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর এবং ভিসি সহ প্রশাসনের যারা দায়িত্বশীল ছিল আমি সবাইকেই ভিডিওটা সরাসরি পাঠিয়েছি এবং বলেছি যে স্যার, ছাত্রলীগের নেতাকর্মীরা তো বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আসতেছে, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে যদি শিক্ষার্থীদের উপর হামলা করে এটা বড় ধরনের ম্যাসাকার হতে পারে, আপনারা একটু মনে হয় পুলিশকে জানানো উচিত কিংবা আপনাদেরও একটু প্রস্তুতি রাখা উচিত। আরিফ সোহেল ঘোষণা দিলে আন্দোলনকারী সবাই ভেতরে ঢুকলো উপাচার্যের বাসভবনের ভেতর, তখন রাত প্রায় 12টার মতো। আচ্ছা, 12টা। আমরা তখন হচ্ছে আমরা সাংবাদিকদের এক গ্রুপ হচ্ছে আমাদের উপাচার্যের বাসভবনের পাশে যে উপ উপাচার্যের বাসভবন এবং কোষাধ্যক্ষের বাসভবন, এইখানে ভাগ হয়ে আমরা অবস্থান নিয়েছি এবং আমাদের যে ওই সময় যে পেশাগত দায়িত্ব সেটা পালনের জন্য আমরা সবাই যে যতটা সেফলি ভিডিও কিংবা ছবি নিতে পারি আর কি আমরা চেষ্টা করছি। একটা পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা একদমই নিঃশব্দে, মানে যেটা বলবো যে তারা এতগুলো মানুষ ওখানে গেছে হামলার উদ্দেশ্যে, কিন্তু মানে একটুও শব্দ তারা করে নাই, মানে টেরও পাওয়া যায় নাই। তারা যখন অন্ধকার থেকে লাইটে বের হয়েছে তখন দেখা গেছে যে ছাত্রলীগের এরা চলে আসে। তো যখন তারা ভিসির বাসভবনের সামনে আসার প্রথমেই হচ্ছে তারা দূর থেকে পেট্রোল বোমাগুলো মারতে শুরু করলো। তারা প্রথম ভিসির বাসভবনের গেটের সামনেই কয়েক দফা পেট্রোল বোমা মারলো, মেরে ওরা আস্তে আস্তে এগিয়ে এসে ভিসির বাসভবনের ভেতরে শিক্ষার্থীর অবস্থান নিয়ে আসে। ওখানে হচ্ছে মানে একদম কি বলবো, অনর্গল তারা পেট্রোল বোমাগুলো মারতেই থাকলো। একটা পর্যায়ে তারা আমাদের অবস্থানটা বুঝতে পারছে যে আমরা হচ্ছে আমাদের উপাচার্যের বাসভবনের পাশে যে উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষের যে ভবন ওখানে আমরা অবস্থান নিয়ে আসি। তো ওনারা, আমরা সাংবাদিক এটা তারা বুঝে নাই হয়তো, তারা ভাবছে এখানেও হয়তো আন্দোলনকারী আছে, তো ওখানেও তারা কয়েক দফা পেট্রোল বোমা মারছে। তো মারার পরে আমরা ওখান থেকে, আন্দোলনকারীরা তো অলরেডি ওই সময় সবার মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ পেট্রোল বোমাগুলো মারার কারণে আগুনও এখানে ছড়ায় ছিটায় গেছে। তো আন্দোলনকারীরাও অনেক তারা বাঁচার জন্য আত্মনাদ করতেছিল। ভিসির বাসভবনের যে গেট, মানে দরজা আছে, ভবনের দরজা যেটার মধ্যে উপাচার্য সহ অন্যান্য শিক্ষকরা অবস্থান নিয়েছে, তারা ওই দরজায় ধাক্কাধাক্কি শুরু করে, স্যারকে ডাকতে থাকে যে স্যার আমাদেরকে ভেতরে অবস্থান দেন, না হলে তো ছাত্রলীগ আমাদেরকে ইয়া করবে। মানে শিক্ষার্থীদের যে আকুতি মিনতি ওই সময় শিক্ষার্থীরা করছে, তারপরেও তৎকালীন যে প্রশাসন ছিল তারা কোনোভাবেই সহযোগিতা করে নাই শিক্ষার্থীদের। এবং আমরা সাংবাদিকরা যে পাশের ভবনে অবস্থান নিয়েছি ওইখান থেকে আমাদেরকে যখন পেট্রোল বোমা মেরে আমাদের দিকে তারা ছুটে যায়, আমরা হচ্ছে দৌড়ে গিয়ে আমাদের যে উপ উপাচার্যের বাসভবনের পাশে যে লেক, ওই লেকের পাড়েই আমরা অবস্থান নিই। আমরা কয়েকজন সাংবাদিক ওখানে একদম নিশ্চুপ হয়ে বসে থাকি। তো ছাত্রলীগের কয়েকজন ভেতরে ঢুকেন রামদাটা নিয়ে তারা ভেতরে ঢুকে, কিন্তু ওইখানে আমাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ওরা ভাবে যে আমরা চলে গেছি, কিন্তু আমরা ওখানেই বসেছিলাম, আমরা দেখছি যে ওরা আসছে। তো একটা পর্যায়ে ওরা আমাদের অবস্থান না বুঝতে পেরে ওরা চলে যায়। ওরা ফিরে এসে আবার হচ্ছে উপাচার্যের বাসভবনের সামনে দাঁড়ায়, ভেতরে হচ্ছে পেট্রোল বোমা, ইট পাটকেল এগুলো নিক্ষেপ করতে থাকে। আর উপাচার্যের বাসভবনের যে গেট, ওই গেটে হচ্ছে রামদা, রড, চিআই পাইপ দিয়ে হচ্ছে আঘাত করতে করতে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় আর কি, সাউন্ড করে। তো একটা পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই খবর যখন ছড়িয়ে পড়ে, কয়েকজন শিক্ষক, আমাদের বর্তমান উপাচার্য সহ কয়েকজন শিক্ষক, ইতিহাস বিভাগের লুৎফুলিলা স্যার ছিলেন, আরও কয়েকজন শিক্ষক, ওনারা আসেন, এসে হচ্ছে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তো স্যাররা যখন আসেন তখন আমি হচ্ছে বাইরে বের হই, আমরা হচ্ছে একটু সাহস পাই যে স্যাররা আসছেন, আমি বের হই এবং আমার পেছন পেছন সাংবাদিকরাও বের হইতে থাকে। আমরা হচ্ছে উপ উপাচার্যের বাসভবনের ভেতর থেকে বের হচ্ছি। তো যখনই আমাদেরকে দেখে তখনই আবার ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই বড় বড় রামদা নিয়ে আমাদের দিকে ছুটে আসে, শিক্ষকদের সামনে দিয়েই ছুটে আসে। তারা হচ্ছে আমাকে কিছু করে নাই, কিন্তু আমাকে বাইপাস করে গিয়ে পেছনে যে অন্য সাংবাদিকরা ছিল তাদের দিকে তারা রামদা দিয়ে তেড়ে যায়, গেলে ওরা আবার দৌড়ানো শুরু করে পেছন দিকে ঘুরে, ছাত্রলীগও দৌড়ায়। পরে আমি হচ্ছে ছাত্রলীগের পেছন দৌড়ায় গিয়ে আমি হচ্ছে ছাত্রলীগের প্রেসিডেন্টকে বলি, ভাই এদিকে তো সব সাংবাদিক, আপনারা কাদের উপর হামলা করতেছেন। পরে ছাত্রলীগের সভাপতি হচ্ছে সবাইকে ফিরাই নিয়ে আসে। কিন্তু ওই সময় আন্দোলন, মানে হামলাকারী ছাত্রলীগের যারা ছিল নেতাকর্মীরা, তারা সবাই বলতেছিল যে এরাই হচ্ছে এই আন্দোলনকে এই জায়গায় নিয়ে যাচ্ছে, মানে সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ করতেছিল যে এরা সব শিবির, এই সেই, মানে বিভিন্ন ধরনের ট্যাগিং দিয়ে তারা করতেছিল। তো একটা পর্যায়ে ছাত্রদেরও তারা গালিগালাজ করে, যে ছাত্ররা আসছে না কি উপাচার্যের বাসভবনে স্যারের সাথে কথা বলার জন্য।
গালিগালাজ করে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্য বাসভবনের সামনে যে মাঠ ওখানে অবস্থান নেয়। তো একটা পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যেই আমাদের প্রক্টর স্যারকে ফোন দিলে উনি হচ্ছে পুলিশ নিয়ে আসছেন। প্রথম দফা হামলা হয়ে যাওয়ার পরে পুলিশ নিয়ে আসছেন। তো পুলিশ নিয়ে আসার পরে পুলিশ এসে ওখানে দাঁড়ায় আছে গেটে। ওখানে হচ্ছে ওই সময় দায়িত্বে ছিলেন আমাদের সাভার সার্কেলের যিনি অ্যাডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, উনি দায়িত্বে ছিলেন। আর ওনার তত্ত্বাবধানে ছিলেন হচ্ছে 2 থানার ওসি, সাভার থানা এবং আশুলিয়া থানা, 2 ওসির নেতৃত্বে 2 প্লাটুন পুলিশ ছিল। তো যেটা জানতে পারি যে ছাত্রলীগ হচ্ছে কয়েকজন ছাত্রলীগের যারা শীর্ষ নেতৃত্ব ছিল সভাপতি সহ তারা কয়েকজন গিয়ে প্রশাসনের কাছে দাবি জানাবে যে 10 মিনিটের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে তার বাসভবন থেকে বের করে দিতে হবে। এরপরে হচ্ছে আমরা ওখান থেকে যেটা দেখলাম যে প্ল্যান অনুযায়ী তারা ছাত্রলীগের নেতাকর্মীরা গেটে আসলো, গেট ভেঙে ভেতরে ঢুকে গেল। আমাদের ভেতরে যে শিক্ষকরা গেছিলেন কথা বলতে, ওনারা কয়েকজন প্রতিহত করার চেষ্টা করতেছেন। বাকি প্রশাসনের আসলে ওইভাবে কাউকেই পাই নাই। 2-1জনকে আমরা দেখেছি, যে আমাদের তৎকালীন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন একজন স্যার, শাহেদ রানা স্যার ছিলেন, আর 2-1জন হাতে গোনা। এর বাইরে আমরা কোনো মানে প্রক্রিয়াল টিমের কাউকেও দেখি নাই, কিংবা প্রশাসনপন্থী কোনো শিক্ষককেও দেখি নাই যারা হচ্ছে ওনারা হচ্ছে কোনোভাবেই ছাত্রলীগকে প্রতিহত করার চেষ্টা করেন নাই। তো একটা পর্যায়ে ছাত্রলীগ ভেতরে ঢুকতেছেন আর হচ্ছে পেট্রোল বোমা মারতে যাচ্ছেন। পুলিশ একদম নির্বিকার, মানে দাঁড়ায় আছে গেটে। আমি যে আগে তাকে বলে আসলাম যে গেট ভেঙে ঢুকে যাবে, তাদের সামনেই গেট ভাঙতেছে, ঢুকতেছে, তারপরেও তারা কিছু করে নাই। তো একটা পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যখন একদম আন্দোলনকারী শিক্ষার্থীদের একদম মুখোমুখি গেল, একদম মুখোমুখি পৌঁছেও যখন পেট্রোল বোমা, ইট পাটকেল এগুলো আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নিক্ষেপ করতেছিল, তখন পেছন থেকে পুলিশ হচ্ছে বাঁশি দিতে ভেতরে ঢুকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে নিয়ে আসে। তো এই সময় আসলে আমার আরও কয়েকজন মানুষের সাথে কথা হচ্ছিল। এর মধ্যে হচ্ছে এই আমাদের বিশ্ববিদ্যালয়ের 46তম ব্যাচের একজন শিক্ষার্থী হারুনার রশিদ রাফি ভাই। রাফি ভাইয়ের সাথেও আন্দোলনের সময় বেশ একটা যোগাযোগ ছিল আমার মুঠোফোনে। রাফি ভাই হচ্ছে পরবর্তীতে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন আত্মপ্রকাশ করে কমিটি, তখন আমি দেখেছি যে রাফি ভাই হচ্ছে সভাপতি। তখন বোঝা গেছে, মানে এটা আন্দোলনের পরে 5 আগস্টের পরে। তো ওই সময় রাফি ভাই হচ্ছে ভেতরে যারা অবস্থান নিয়েছিল ওনাদের থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাকে দিচ্ছিল। তো ছাত্রলীগ হচ্ছে যখন পুলিশ ছাত্রলীগকে বের করে নিয়ে আসলো, ছাত্রলীগ আবার হচ্ছে ওই উপাচার্য বাসভবনের সামনের যে মাঠ ওখানটায় অবস্থান নিল। তো এর মধ্যে হচ্ছে বিশ্ববিদ্যালয় আসলে পুরো বিশ্ববিদ্যালয়ে ছড়াই গেছে যে শিক্ষার্থীদের উপর আবার হামলা হয়েছে। পরে একটা পর্যায়ে বিভিন্ন হল থেকে সবাই একত্রিত হয়ে বড় একটা মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা যায়। যাওয়ার পরে আসলে ছাত্রলীগের যে নেতাকর্মীরা ছিল ওরা হচ্ছে দৌড়ে পালিয়ে যায় আর কি। তো ওই সময় ওই মিছিলটা যায় প্রায় 1,500-2,000-এর মতো শিক্ষার্থী, বিশাল বড় মিছিল। হ্যাঁ, তারা হচ্ছে দৌড়ায় গিয়ে তারা ছাত্রলীগকে একদম ধাওয়া দিয়ে, মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আমবাগান এলাকার যে গেটটা আছে ওই গেট দিয়ে ছাত্রলীগকে বের করে দিয়ে তারা ফিরে এসে হচ্ছে উপাচার্যের বাসভবন থেকে আমাদের যে আন্দোলনকারী শিক্ষার্থী যারা অবরুদ্ধ হয়েছিল তাদেরকে ওখান থেকে মুক্ত করে। তখনই আমরা পুলিশকে দেখছি একদম সক্রিয় ভূমিকায় অংশ নিতে, এবং তারা হচ্ছে মূলত আন্দোলনকারীদেরকেই, হ্যাঁ তখনই হচ্ছে যারা এই যে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে অবরুদ্ধ আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে মুক্ত করতে যারা গেল হলগুলো থেকে, তাদেরই উপর পুলিশ গুলি চালানো শুরু করলো। এমনকি গুলি মানে একদম কাছ থেকেই গুলি করতে। আমাদের কয়েকজন সাংবাদিক, মানে এখনকার যিনি সভাপতি সাংবাদিক সমিতির মেহেদি মামুন, সে সহ কয়েকজন সাংবাদিক ওই সময় পুলিশের সাথেই দাঁড়ায় আছে। সবার গলায় হচ্ছে প্রেস কার্ড ঝুলানো, তারপরেও একদম 6-7 ফিট দূর থেকেই সাংবাদিকদের উদ্দেশ্য করে গুলি করছে। আমাদের বর্তমান যে সভাপতি তার বুক টুক একদম মানে সররা গুলি যেটা আমরা দেখেছি এই আন্দোলনে প্রয়োগ করা হয়েছে, ওই গুলিতে একদম তার বুক ঝালঝা হয়ে গেছে, মানে 30-32টা গুলি তার শরীরে বিদ্ধ হয়। তো একটা পর্যায়ে ওই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরও তারা গুলি ছুটতে থাকে, এবং যে শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ওখানে গেছিলেন তাদের উপরও পুলিশ গুলি করে। এরপর 17 জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের সব থেকে ম্যাসাকারটা যেদিন হয়, 17 জুলাই যখন হলটা বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল ভ্যাকেন্টের যে ঘোষণাটা প্রশাসন দেয়, তো শিক্ষার্থীরা হচ্ছে ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তারা অবস্থান নিয়ে থাকে প্রশাসনিক ভবনের সামনে। তো তখন হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে তাদেরকে মুক্ত করার জন্য। তো পুলিশ ওই দিন এসে ব্যাপক গুলিবর্ষণ করে শিক্ষার্থীদের উপর। আপনারা দেখছেন 17 জুলাই বিকেল থেকে একদম রাত পর্যন্ত পুলিশ হচ্ছে ব্যাপক গুলিবর্ষণ করে, এবং
তারা হচ্ছে হল ভ্যাকেন্ট করার জন্য কিংবা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বের করার জন্য যা যা করা দরকার করছে। রাত 10টার সময় হচ্ছে বিভিন্ন খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে হলে রাতে অবস্থান করলে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা হবে কিংবা ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করবে, এই ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে ক্যাম্পাসে। একটা পর্যায়ে এমন খবর ছড়াই দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে রাত 10টার সময় এদিকে বিদ্যুতের লাইন বন্ধ করে হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা হবে। একদম ঠিক 10টার সময় শিক্ষার্থীরা যারা হলে ছিল সবাই একদম ভয়ে মানে ভীতিকর পরিস্থিতিতে পড়ে এবং তারা সবাই ভয় পেয়ে হল ছেড়ে দেয়। তো 18 তারিখ আসলে বিশ্ববিদ্যালয়ে ওইভাবে কেউ অবস্থান করতেছিল না, কয়েকজন শিক্ষার্থী ছিলেন আর আশপাশে হচ্ছে যারা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করতেছিল কিংবা সামনের সারিতে ছিলেন এরা আশপাশে অবস্থান নিয়েছিলেন। তো 18 তারিখ সকালে হারুনার রশিদ রাফি ভাই হচ্ছে আমাকে ফোন দেন, দিয়ে বলেন যে ওই তোমাদের তো আন্দোলনটা চালিয়ে নিতে হবে কিংবা তুমি হচ্ছে ওদের সাথে একটু কথা বলো, জিতু কিংবা আরিফ সোহেল যারাই আছে, জাহিদ, হাসিব দেওয়ান, তৌহিদ সিয়াম, লাবিব যারা আন্দোলনে নেতৃত্বে ছিল তাদের সাথে তুমি ওদের সাথে একটু কথা বলো, যেভাবে হোক আন্দোলনটা চালিয়ে নিতে হবে। তো এটা জানার পরে আমি বললাম যে ভাই এখন তো শিক্ষার্থীরা নাই, কিভাবে আন্দোলন চলবে? তো ভাই যেটা জানালেন যে আন্দোলনকারী ব্যবস্থা হয়ে যাবে, জাস্ট সমন্বয়করা কয়েকজন আসুক। তো এটা জানানোর পরে আমি হচ্ছে আব্দুর রশিদ, জিতু, আরিফ সোহেল তাদেরকে হচ্ছে পার্সোনালি ফোন দিই যে তোমরা আসো, আন্দোলনটা চালাইতে হবে, যেভাবে হোক আন্দোলনটা চালাইতে হবে, তোমরা আসো, মানুষজনের ব্যবস্থা আমি করতেছি। যেহেতু রাফি ভাই আমাকে বলছেন তিনি ইয়ে করবেন, যারা আশপাশে অবস্থান নিয়েছিল কয়েকজন আসলো, একদম হাতে গোনা কয়েকজন, খুবই নগণ্য। তো তখন হচ্ছে রাফি ভাইয়ের সাথে যোগাযোগ করে যেটা হইলো যে রাফি ভাই হচ্ছে বেশ কিছু আন্দোলনকারী পাঠালো, এমনকি তিনি আমাকে কয়েকজনের নাম্বার দিলেন যে এই মানুষগুলোকে ফোন দিলে আরও কিছু মানুষজন এসে জড়ো হবে। তো এর মধ্যে আমি পরবর্তীতে জানতে পারছি ঢাকা জেলা উত্তর ছাত্র শিবিরের যিনি সভাপতি ছিলেন সুফিয়ান ভাই, সুফিয়ান ভাইয়ের নাম্বার আমাকে দিছিলেন। সুফিয়ান ভাই হচ্ছে বেশ ভালো একটা সাপোর্ট আন্দোলনে দিতেন আর কি, ম্যান পাওয়ার দিয়ে মানুষ পাঠাতেন, বিভিন্ন স্কুল কলেজ এবং আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আছে এখান থেকে মানুষ পাঠাতেন, এমনকি সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি আর গণবিশ্ববিদ্যালয়, আমাদের পাশে 2-3টা বিশ্ববিদ্যালয় আছে, এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের 2-3 জনের নাম্বার আমাকে পাঠিয়েছিলেন। আমি ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করলে ওনারা বেশ একটা দলবল নিয়ে চলে আসতেন আর কি। যখন ইন্টারনেটটা বন্ধ করা হলো এরপরেও কিছুদিন আসলে ইন্টারনেট চালানো যাচ্ছিল আর কি, পেইড ভিপিএন দিয়ে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এটা হচ্ছে হারুনার রশিদ রাফি ভাই একটা ভিপিএন আমাকে প্রোভাইড করছিল এবং যারা হচ্ছে আন্দোলনে ভূমিকা রাখতেছিল তাদেরকেও আমি ওই ভিপিএনটা প্রোভাইড করছিলাম, পেইড ভিপিএন, যেটা দিয়ে আসলে আমরা ইন্টারনেটেও একটু অল্প করে হলেও যোগাযোগ করতে পারতেছিলাম। তো এই লজিস্টিক সাপোর্টটা ওই সময় রাফি ভাই দিছিলেন এবং হচ্ছে যে ম্যান পাওয়ার নিয়ে আসার ক্ষেত্রে রাফি ভাই হচ্ছে আরও 2 জনের সাথে আমাকে যোগাযোগ করাই দিয়েছিলেন যে এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে সভাপতি সেক্রেটারি আছেন মুহিবুর রহমান সভাপতি আর সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, 2 জনের সাথেই যোগাযোগ করতে বলতেন, ওনারাও মানুষজন নিয়ে আসতেন আর কি। আমি একদম শেষ দিনের গল্পটাই যদি আসি, বিশেষ করে 5 তারিখে ছোট্ট করে যদি বলেন যে ওই দিন আপনার অবস্থানটা কি ছিল? 5 তারিখ যখন আমরা যাত্রা শুরু করব, জাহাঙ্গীরনগরে মাত্র 200-র মতো মানুষজন জড়ো হয়। তো আমরা সবাই আশা হতো যে মানুষ না হলে আমরা কীভাবে ঢাকামুখী হব। তো একটা পর্যায়ে আমরা আস্তে আস্তে বের হয়ে ডেইরিগেটে অবস্থান নেই, ডেইরিগেট সংলগ্ন ঢাকার ইচ্ছা মহাসড়কে অবস্থান নেই, নিলে ওখানে আবার বেশ একটা গ্রুপ এসে জড়ো হয় মানুষ। এরপরে আমি হচ্ছে খবর জন্য অপেক্ষা করতেছিলাম ওই গ্রুপটাতে যে সারা বাংলাদেশ থেকে মানুষজন আসতেছে কিনা কিংবা ঢাকার পরিস্থিতি কি। তো যখন দেখলাম যে ওই গ্রুপে মেসেজ আসতেছে যে উত্তরার দিকে হাজার হাজার মানুষ ঢাকায় আসতেছে, তো আমি তখন হচ্ছে এটা আবার আন্দোলনকারীদের সাথে এবং আমাদের যে শিক্ষকরা ছিলেন 5 আগস্ট যে শিক্ষকরা ছিলেন সামনে নেতৃত্বে, স্যারদের জানাইলাম যে স্যার আমরা মনে হয় মুভ করতে পারি। তো আমরা ওইভাবে আস্তে আস্তে মুভ করতে করতে কয়েক দফায় আমরা সাভার পর্যন্ত পৌঁছাই, কয়েক দফা বিরতি দিয়ে এবং আমরা খবর নিচ্ছিলাম যে সামনে কি হচ্ছে। এবং আমাদের সাংবাদিকদের মধ্য থেকে তৎকালীন আমি যে প্রেস ক্লাবের সভাপতির কথা বললাম মোসাদ্দেকুর রহমান, সে সহ আরেকজন সাংবাদিক তার সংগঠনের, তাদের 2 জনকে আমরা সামনে পাঠাই বাইক দিয়ে, যে সামনে আসলে পুলিশের অবস্থান কী কিংবা আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের কোনো অবস্থান আছে কিনা। তো তারা বাইক দিয়ে সামনে যায় আর তারা হচ্ছে আমাকে জানাইতে থাকে যে না সামনে এই অবস্থা, আসতে পারো। আমি আবার আন্দোলনকারীদের সাথে পরামর্শ করে আমরা সামনে আগাইতে থাকি। তো একটা পর্যায়ে যখন আমরা সাভারে আমাদের যে সাভারের যে সিটি সেন্টার আছে, নিউ মার্কেট এবং সিটি সেন্টার, ওই জায়গাটাই যখন পৌঁছাই তখনই আমরা পুলিশের অবস্থানটা
দেখতে পাই যে পুলিশ হচ্ছে আমাদের যে এখন যেটা আমরা পাকিজার মোড় বলি সাভারের ওপারে থানা স্ট্যান্ডের কাছাকাছি ওখানে অবস্থান নিয়ে আছে পুলিশ। তো এরপরে আবার আমার গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে কথা হচ্ছিল, তারা আমাকে বারবার বলতেছিল যে ভাই আপনি একটু আন্দোলনকারীদের বলেন তাদের পিছে যাইতে, তারা যাতে সামনে কোনোভাবে না আসে, আজকে কিন্তু খুব বড় ধরনের ম্যাসাকার হইতে পারে। মানে তারা আমার মাধ্যমে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করাতে যাচ্ছিল তাদের কাছে এই খবরটা পৌঁছে দিয়ে। তো আমি আসলে এই খবরটা আন্দোলনকারীদের না দিয়ে আমি উল্টা তাকেই বলি যে আপনি পুলিশকে সরে যেতে বলেন, আজকে যে কোনোভাবে আমরা ঢাকামুখী হবই। মানে আন্দোলনের প্রথম থেকে এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাই মানে সাংবাদিকরা, যে আমরা পুরোপুরি অ্যাক্টিভিস্ট হয়ে গেছি শেষের দিকে। তো এই কথাটা বলে তাকে আমি ফোনটা কেটে দিই, একদম ওনার মুখের উপরে আমি ফোনটা কেটে রেখে দিই। দিয়ে যখন আমরা ওই সিটি সেন্টার থেকে সামনে ওখানে আমরা আসলে ডিসিশন নিতে পারতেছি না কী করব, তো তখন সিদ্ধান্ত হইল যে আমরা আলোচনা করি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী যারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামী ছিল, তারাও ওইখানে মানে আমাদের সাথে যুক্ত হয়। তারাও আমাদের ওই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তারাও হচ্ছে পরামর্শ দেন। তো একটা পর্যায়ে সিদ্ধান্ত হয় যে আমাদের শিক্ষকরা যাবেন, সবাই হাত তুলেই যাচ্ছিলেন, মানে আত্মসমর্পণ করার মতো করেই হাত তুলেই যাচ্ছিলেন, যে পুলিশের সাথে ওনারা কথা বলবেন, বলে আমরা হচ্ছে শান্তিপূর্ণভাবে যাতে ঢাকামুখী হতে পারি। কিন্তু শিক্ষকরা যখনই যাচ্ছিলেন, সবাই হাত তুলে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাচ্ছেন, তারপরেও পুলিশ শিক্ষকদের উপর কয়েক রাউন্ড টিয়ার শেল, তারপরে রাবার বুলেট, তারপরে সাউন্ড গ্রেনেড এগুলো হচ্ছে নিক্ষেপ করলে শিক্ষার্থীরা শিক্ষকরা হচ্ছে ওই সময় টিয়ার শেলের গ্যাসে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। সবাইকে নিয়ে আমরা পেছনে চলে আসার পরে হচ্ছে এদিকে শিক্ষার্থীরা তখন একটু উত্তেজিত হয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করে। পরে পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে এবং ওখানে সাভারে যে নিউ মার্কেটটা আমি ঠিক বলতে পারতেছি না, কিন্তু সিটি সেন্টারের উপর থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সন্ত্রাসীরা ছিল তারা হচ্ছে একদম গুলিবর্ষণ শুরু করে এবং ওখানে স্পটেই আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ আসলে গুলিবিদ্ধ হন নাই, কিন্তু আমাদের সাথে মিছিলে অংশ নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ডেইরি গেট থেকে আমরা যখন যাই, আশপাশের স্কুল কলেজের কয়েকজন শিক্ষার্থী তারা ওখানে স্পট ডেড হয়ে যান, মানে মারা যান স্পটেই। এটা পুলিশের গুলিতে না, মানে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতেই। আমরা বলতেছি কেন, পুলিশ যতটা দূরত্ব ছিল ওই দূর থেকে এসে গুলি লাগার পরিস্থিতি ছিল না, এবং সাউন্ডটা হচ্ছিল যেখানেই আমরা আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলাম ওখানেই হচ্ছে সাউন্ডটা হচ্ছে, যে এখানে সাউন্ড হচ্ছে পুলিশ এত দূর থেকে মারতেছে। তো তখন আমরা যখন বুঝতে পারি যে সিটি সেন্টারের উপর থেকেই গুলি করতে, তখন আন্দোলনকারী শিক্ষার্থীরা হচ্ছে সবাই সবার মতো ছুটে যায় এবং ওই সময় আসলে শিক্ষার্থীদের থেকে আমি বলবো যে আসলে জনতার অংশগ্রহণটা বেশি ছিল। সাভারের একদম প্রতি আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা গলি থেকে মানুষ দল বেঁধে বেঁধে এসে যুক্ত হয়েছে। আপনি কি কখনো আপনার ভেতরে এই আক্ষেপটা থাকে যে আপনার ওই সময়ের অবস্থানটা ওরকম না নিলেও হতো বা সঠিক ছিল না, এরকম তো নিশ্চয়ই মনে হয় না? যদি তাই না হয় তাহলে এই সময়ের প্রাপ্তিটা না হয় বাদই দিলাম, কিন্তু নতুন প্রত্যাশাটা কি আপনার? এই বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামোটা আছে সেই কাঠামো দূর করতে গেলে সংস্কারটা খুবই জরুরি সকল সেক্টরে, সেটা আমাদের আমলাদের থেকে পুলিশ থেকে শুরু করে আর যে নির্বাচন কমিশন আছে সব জায়গায় কিন্তু একটা সংস্কার এবং সংবিধানের সংস্কারটা প্রয়োজন, কিন্তু সেটা কোনোভাবে হচ্ছে না। এর পাশাপাশি যেটা আমরা সব থেকে উপলব্ধি করছি যে দেখেন 1 বছর পর, আজকে যেই জুলাইয়ের হামলার 1 বছর পর এই বিশ্ববিদ্যালয়ে যে এত ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো 15 জুলাই, সেই ঘটনা এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচার পায় না, এখনও বিচার কার্যক্রম শেষ হয় না। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, বিশ্ববিদ্যালয়গুলোতে যে নতুন ভাবে সুস্থ ধারার যে ছাত্র রাজনীতি আমরা চালু করতে চাই, সেই জায়গায় যদি আমরা যেতে চাই তাহলে আমাদের আসলে এই সংস্কারটা খুবই জরুরি। যদি সংস্কারটা না হয় তাহলে দেখা যাবে যে মানে পুরনো যে কাঠামো ছিল সেটাই রয়ে যাবে, শুধু মানুষগুলোর মুখ চেঞ্জ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে বিভিন্ন শ্রেণী পেশার গল্পগুলোই তুলে ধরছি, কখনো শিক্ষক, কখনো রাজনীতিবিদ, কখনো আবার চিকিৎসক, আজকে পেলাম আমরা একজন সাংবাদিককে। তো এভাবেই আমাদের গল্পগুলো সবার মধ্যে থাকুক। আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। বিদায়বেলায় যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই প্যানভিশন টেলিভিশনের সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যে মাধ্যম, সেই মাধ্যমগুলোতে আপনারা সক্রিয় থাকবেন এবং আমাদের এই গল্পগুলো নিজের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেবেন সবখানে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।